প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির দ্বিতীয় দিন। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটের বিধান নিয়ে রিভিউ শুনানি হবে আজ। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে নারী প্রার্থী নেই বিএনপি, জামায়াত ও এনসিপির। শতাধিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে নারী মাত্র 3 জন। বিনিয়োগ মন্দা, কর্মসংস্থানের অভাব সহ নানা কারণে গভীর সংকটে দেশের অর্থনীতি, বলছে সিপিডি। 10 বছরের মধ্যে এবার সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের হার। এবং ইরানের 14 দিনের সরকার বিরোধী বিক্ষোভে নিহত 78। ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের। 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পরই মায়ের মৃত্যু, সেই সাথে বিএনপির মতো বড় দলের চেয়ারম্যানের দায়িত্ব। কঠিন এই সময়ের চেয়েও আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তারেক রহমানকে। দলের ভেতরের নানামুখী বিষয়ের পাশাপাশি রয়েছে অন্যান্য দল মোকাবেলা, আছে দেশের নেতা হবার চ্যালেঞ্জও। সেই সাথে পড়তে হবে কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি দুর্নীতি প্রতিরোধের মতো কঠিন বিষয়ের মুখেও। কিভাবে তিনি এসব মোকাবেলা করবেন, তাই এখন বড় প্রশ্ন। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর আনন্দ নিরানন্দে পরিণত হয় 5 দিনের ব্যবধানে মায়ের মৃত্যুতে। তার 10 দিনের মাথায় বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। শোকের ধাক্কা সামলে নিয়ে এখন দল সামলানোই কি শুধু, নাকি এসব ছাপিয়েও আরও বড় চ্যালেঞ্জ আছে সামনে? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বিশাল চ্যালেঞ্জ পার হতে হবে তারেক রহমানকে। তিনি কি শুধু দলের নাকি তিনি জাতির? তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। আমরা তার বিভিন্ন কাজকর্ম, তার কথা, তার আচরণ, তিনি কি প্রতিশোধমূলক রাজনীতি করবেন নাকি সমঝোতামূলক রাজনীতি করবেন, এই বিষয়গুলো দিয়ে প্রমাণ হবে যে তারেক জিয়া কি জনগণের নেতা হইতে পারছেন কিনা বা পারবেন। সহিংস রাজনীতির যে চিত্রটা সামনে আর কি, এইটাকে যদি দমানোর জন্য তিনি যদি সকলকে নিয়ে একসাথে কাজ করেন বা করবেন, আমি বিশ্বাস করি, তাহলে এই ক্ষেত্রেও তিনি একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করি। তবে সামনে বড় এক চ্যালেঞ্জ আন্তর্জাতিক সম্পর্কে। অবশ্য সেখানে রয়েছে সম্ভাবনাও। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে স্বাভাবিকভাবে তারেক জিয়ার একটা বড় ভূমিকা থাকবে। যেই অ্যাটেনশন দেওয়া হচ্ছে এমন বিভিন্ন দেশের কূটনীতি বা তাদের যে অফিসিয়ালস একেবারে বাংলাদেশে আসার যে ব্যাপারটা, আমাদের আশা থাকবে বা বিশ্বের একটা আশা থাকবে যে এই গুডউইল যেটা তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের যেই কূটনীতিকরা যারা আসলেন এবং যে রেসপেক্ট দিলেন, সেটা বিএনপিও চেষ্টা করবে হয়তো তার মতন সাজিয়ে বাংলাদেশের যে উন্নয়নের যে কাঠামো, সেই কাঠামোর দিকে নজর দিবে। তবে অর্থনৈতিক দুরবস্থা মোকাবেলা তারেক রহমানের জন্য আরও বড় চ্যালেঞ্জ হিসেবে অপেক্ষা করছে। উনি যেহেতু প্রথমে 25শে ডিসেম্বর 2024 সালে যখন আসলেন বলছে আই হ্যাভ আ প্ল্যান, তো বিএনপির সমর্থকদের এবং সাধারণ মানুষের ওনার প্রতি এখানে হচ্ছে একটা আগ্রহ বেড়েছে এবং তার সাথে সাথে প্রত্যাশা বেড়েছে। তো তার জন্য আমার মনে হচ্ছে যে আমার মনে হয় যে বিএনপি যে শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা আছে বা টপ পলিসি মেকার্স এন্ড ম্যান্ডারিনস আছে, তাদের নিশ্চয়ই একটা পলিসি অ্যাকশন আছে, বাট তাদেরকে প্রথমেই করতে হবে একটা কেপেবল একটা টিমকে অ্যাসেম্বল করা। সহযোগী যারা দেশগুলো আছে এবং পার্টনার্স যারা আছে তাদের সাথে হচ্ছে যে এখানে নেগোসিয়েশনটা করতে হবে, যাতে এখানে বিএনপি বলতে পারে যে এখানে হচ্ছে মানে ফার্স্ট 3 মান্থস বা ফার্স্ট 1 ইয়ার ওদের টার্গেটেড অ্যাকশন প্ল্যান গুলো কি আছে এবং ডেলিভারেবলস গুলো কি আছে। দুর্নীতি নিয়ন্ত্রণ করার বিশাল চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে বিএনপি প্রধানকে। আগে তো ছিল 5 আগস্ট 2024-এর আগে পর্যন্ত, এখন যেটা শুরু হয়েছে চলেছে শুধু যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি মাঠ পর্যায়ে হয়েছে তাই নয়, এমনকি মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য, এই বিষয়গুলো কারা করেছে? এর মধ্যে অন্যতম শক্তি ছিল রাজনৈতিক শক্তিগুলো এবং পাশাপাশি আমলাতান্ত্রিক শক্তি, আন্তর্জাতিক সংস্থা এবং অনেক ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত। কাজে এই যে পুরো কাঠামোটা কিন্তু আগের মতোই যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে মানুষের হতাশা বাড়বে, মানুষ আবার সরকারকে পিঠ দেখাবে। সবকিছু ছাপিয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে তারেক রহমানকে, যেখানে বন্ধুর পথ পার হতে হবে বিচক্ষণতার সাথে, সিদ্ধান্ত হতে হবে নির্ভুল ও নির্ভীক। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
22 জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে পারেন তিনি। শনিবার দলটির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তার উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়। এদিকে শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ ও তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। সাক্ষাতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাষ্ট্রের স্থিতিশীলতা ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কি ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কিভাবে গড়তে পারি, এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই কার্যক্রমের শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। গতকাল প্রথম দিনে সিইসির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে শুনানি চলে। এদিন 70টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে 52টিকে বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে 15টি আর স্থগিত রাখা হয়েছে 3টি। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়ে 645টি। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন আইনের রিভিউ শুনানি আজ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে সেদিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। 2 জন আইনজীবী সহ 7 ব্যক্তি গত বছরের নভেম্বরের আবেদনটি করেন। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে শতাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্যে নারী মাত্র 3 জন। তাদের 2 জন বাম রাজনৈতিক দলের আর অন্যজন ইনসানিয়াত বিপ্লবের। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষে ভোটের লড়াইয়ে নেই কোনো নারী। বড় দলগুলোর এমন অনীহায় রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। চট্টগ্রামে সংসদীয় আসন 16টি। এসব আসনে এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে আছেন 102 প্রার্থী। তবে শতাধিক প্রার্থীর মধ্যে নারী রয়েছেন মাত্র 3 জন। চট্টগ্রাম 10 আসনে লড়ছেন আসমা আক্তার। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে স্কুল পরিচালনা ও নারী অধিকার নিয়ে কাজ করা এই নারী লড়ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের হয়ে। একই আসনে ইনসানিয়াত বিপ্লব দলের হয়ে লড়ছেন সাবিনা খাতুন। নির্বাচনে প্রার্থী হলেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান নারী প্রার্থীরা। জুলাই অভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছিল, আশান্বিত করেছিল আমাদের মেয়েরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিবে। নারীদের জন্য সেরকম পরিবেশ তৈরি করা হয়নি রাষ্ট্রীয়ভাবে। নারী কিংবা পুরুষ নয়, মানুষ হিসেবে সবার পরিচয়। পুরুষ হিসাবে বা নারী হিসাবে নিজের পরিচয় না দিয়ে মানুষ হিসাবে আমি একজন মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। চট্টগ্রাম 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য দীপা মজুমদার। জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা এই নারীও জানান নানা বাধা বিপত্তির কথা। নারী প্রার্থী হিসেবে তো একটা চ্যালেঞ্জ আছেই, পুরুষের সাথে একসাথে হয়ে লড়া। সোসাইটিতে একভাবে নারীদেরকে দেখার জায়গা আছে, তো সেই জায়গা থেকে ওই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে। জয়ের সম্ভাবনা ক্ষীণ এমন ধারণা থেকেই বড় দলগুলো নারীদের অগ্রাধিকার দেয় না। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও নারী প্রার্থীদের ভোটের মাঠের প্রচারণার অন্যতম অন্তরায়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। যে নারীদের দিলে যদি হেরে যায় তাহলে তো তাদের সিট কমে গেল। ওইটা একটা ইদানিং যেটা হচ্ছে নিরাপত্তার জায়গাটা, এই যে সার্বিক পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়। চট্টগ্রাম 5 আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম 2 আসনে জিন্নাত আক্তার স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করলেও ভোটার তালিকার সই জটিলতায় তাদের মনোনয়ন বাতিল হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে ভারতের ভিসা আবেদন কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের জন্য বিকল্প হয়ে উঠেছে চীন। দেশটির 2টি স্বনামধন্য হাসপাতালের 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলা কক্সবাজার থেকেও শতাধিক রোগী চট্টগ্রামে এসে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন।
একসময় ভারতই ছিল বাংলাদেশের রোগীদের চিকিৎসার প্রধান গন্তব্য। গেল বছর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার পর অনির্দিষ্টকালের জন্য ভিসা আবেদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অসুস্থ হয়েও ভিসা জটিলতায় ভুগছেন অনেক রোগী। ভিসা বন্ধ ও চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ কমে যাওয়ায় থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বাংলাদেশি রোগীদের ভিড় বাড়তে থাকে। এরই মধ্যে বিকল্প হিসাবে আলোচনায় উঠে আসে চীন। আউটপুটটা আমি জাস্ট এখন দেখাচ্ছি, মোটামুটি ওনার একটা ভালো সাজেশন দিচ্ছে, এটার উপরে বেস করে আমরা পরবর্তীতে ওনার ট্রিটমেন্ট যেভাবে নেয় এবং আমরা নিব আর কি। 2 বছর আগে অপারেশন হয়েছে, ওগুলা এখনো খোলা হয় নাই, একটু দেখানোর জন্য পরামর্শ নেবে দিবে কিনা। চীনের 2টি হাসপাতালের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের রোগীদের নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই হয়। চাইনিজ গভর্নমেন্ট চাই যে বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চাচ্ছে কিন্তু বিভিন্ন কারণে ভিসা পাচ্ছে না, তারা চায়নাতে যেতে পারবে এবং চায়নার উন্নত ট্রিটমেন্ট নিতে পারবে। Patients to solve their medical problem, especially those ones who would like to seek better treatment effects and also who haven't been to China but want to try about Chinese medical service. দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশের রোগীদের স্বাস্থ্যসেবা খাতে আরও প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে চীন সরকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 231, সিলেট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আমরা এখন রয়েছি সিলেট 3 আসনে। আমাদের সাথে রয়েছেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাইব, নির্বাচন তো ঘনিয়ে আসছে, ভোটারদের কাছে আপনারা ছুটে গেছেন, কি কি পয়েন্ট বা কি কি প্রতিশ্রুতি আপনারা ভোটারদের দিচ্ছেন, যে বিষয়ে আপনারা কাজ করবেন উন্নয়ন ফোকাস? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেট 3 আসন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, অ্যাকচুয়ালি তো এই নির্বাচনটা এক ধরনের স্থবিরতা কাজ করছে। অল অফ এ সাডেন নির্বাচনী কমিশনের নিষেধাজ্ঞা, অথচ এই নিষেধাজ্ঞাকে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ অন্যান্য আপনার রাজনৈতিক সংগঠন বা অন্যান্য প্রার্থীরা, তারা ঠিকই, আমি দেখেছি যে তারা লাইভ আপনার ফেসবুকে আপনার লাইভেও দিচ্ছে, তারা আপনার সেইখানে নির্বাচনী প্রচারণা তারা চালাচ্ছেন। তো আইন তো শুধু একতরফা হয় না। আমি ভেরি ফ্রাস্ট্রেটেড। তা আমরা নির্বাচনী কমিশনকে আমরা হয়তো জানাবো, বাট তাও আমি জানাইতেও চাই না যে এটা তো নির্বাচনী কমিশনের তো 2টা চোখ রয়েছে সেইখানে। আমি দেখেছি অনেক প্রার্থী লাইভ, গতকালকেও দেখেছি যে উঠান বৈঠকে একবারে ক্লিয়ারলি অমুক মার্কায় ভোট দেওয়ার জন্য তারা তারা ক্যাম্পেইন করছেন এবং তারা ডাইরেক্ট ক্যান্ডিডেট, তারা নিজেরা ভোট চাইছেন মানুষের কাছে। তো এইটা আমার খুব দুঃখজনক, এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আরেকটা যে বিষয়টা হচ্ছে যে সিলেট দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ অলওয়াইজ একটা অবহেলিত এলাকা। এই এলাকার মানুষের যে শিক্ষা, তারপরে চিকিৎসা, তারপরে বাসস্থান, দেখবেন যে সিটি কর্পোরেশন ভেরি সেইম যে তারা ডাম্প করে আমার এলাকায়, অথচ সিটি কর্পোরেশন আমাদের এইটা নতুন করে এসে মনে হচ্ছে যে ময়লার কারখানা তারা আমাদের এখানে। এইখানে আপনি যদি যান আপনার ওই যে উপজেলাতে, আপনি মঙ্গলবাজার রাস্তায় আপনি গেলে দেখবেন যে সবচেয়ে দুর্গন্ধ এলাকা এরা এটা করেছে। এটা তো ডেফিনেটলি সরাইতে হবে, আদারওয়াইজ এটার জন্য আমি জনগণকে নিয়ে আমি এটা মাঠে নামবো। প্লাস হচ্ছে যে আমাদের এই এলাকায় যেমন শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের মারা, বাচ্চারা, যে মহিলারা, বিশেষ করে মহিলাদের খুব রেস্ট্রিকশন হিসাবে এক ধরনের বৈষম্যতা কাজ করছে। কারণ মহিলাদের যে মহিলা কলেজ, ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে বিলিভ মি, আপনি যদি দেখেন যে একটা উন্নত ধরনের, এটা প্রাইভেট হয়তো 2-1 জনের যদি দেখেও থাকে, এটা এফোর্ডেবল না।
এইটা আমরা সরকারিভাবে একটা মহিলাদের জন্য আলাদা উইমেন্স কলেজ ইউনিভার্সিটি করার একটা পরিকল্পনা আছে এবং বিএনপি পাওয়ারে আসলে ইনশাআল্লাহ এটা আমরা করব। আরেকটা বিষয় যেটা যে ওই যে আপনার বিএনপি তারেক রহমানের যে 31 দফা কর্মসূচির মধ্যে যেখানে স্পষ্ট রাষ্ট্র সংস্কার এবং মেরামতের যে বিষয়টা, এখানে স্পষ্ট যে ফ্যামিলি কার্ড যেটা, এটা প্রত্যেকটা ফ্যামিলি প্রায় প্রতি মাসে তারা সরকারিভাবে 2,500 টাকা করে ভাতা পাবে। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা দিয়ে ফ্যামিলিদেরকে তারা মাদেরকে তারা সাপোর্ট দিচ্ছে। প্রত্যেকটা গরিব ফ্যামিলি বা যারা মোটামুটি বাচ্চা আছে বা ইয়ে আছে কাজে যেতে পারছে না, তাদেরকেই এইখানে মূলত হেল্প করা। আর আরেকটা বিষয় যেটা যে কৃষকের জন্য আরেকটা কার্ড যেটা তৈরি করা হয়েছে, এই কৃষকদের জন্য যে কৃষকরা অনেক সময় সারের অভাবে সাধারণ কৃষক অনেক জমি চাষ করতে পারতেছে না, বা অনেকের আমাদের দেশে একটা আছে যে তার জমি না থাকলে আরেকজনের জমি এনে অর্ধেক করে, কিন্তু তার পয়সাই সে স্পেন্ড করতে হয়। তো সেই সবগুলিতে ভর্তুকি দেওয়ার জন্য আমার মনে হয় বিএনপি সরকার ইনশাল্লাহ আসলে এগুলি কৃষকের বিষয়টা স্পেশালি ইয়ে করবে। মানিক ভাই, শুনছিলাম আপনার পরিকল্পনার কথা, একটু ছোট্ট করে জানতে চাইব শেষ পর্যায়ে মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে ছোট্ট করে একটু জানতে চাই। মানুষের সারা তো সাধারণ ভোটাররা তারা দানের শীষে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহী, অতি উৎসাহিত, কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু যেটা রাজনৈতিক দল, আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু এরা তো গত সরকারের সময়ও তারা কিন্তু এক ধরনের সরকারের সাথেই ছিল এবং এখন পর্যন্ত তারা তাদের সাথে অনেকের সাথে যাতায়াত করে তারা নতুন করে মেম্বারশিপ নবায়ন করছে এবং অন্য দল থেকে নিয়ে আসতেছে। আমরা চাই যে সত্যিকার অর্থে এই দেশের মানুষ এই এলাকায় একটা শান্তি বিরাজ করুক। আমরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এলাকা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান এবং এলাকার উন্নয়নের কথা বলছেন আপনারা। আরেকটা কথা, আমাদের এই যে আপনার বালাগঞ্জের বাংলা বাজার একটা রাস্তা, তারপরে আপনার ওই যে ফেঞ্চুগঞ্জের কিছু এলাকা অত্যন্ত অবহেলিত, সেই সব অবহেলিত এলাকা নিয়ে আপনার বিশেষ ফোকাস দেবেন। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সিলেট 3 আসনে। পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের সাথে কথা বলার। সে পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। নির্দিষ্ট সময় আর পর্যটকের সংখ্যা সীমিত করায় নেতিবাচক প্রভাব পড়েছে সেন্ট মার্টিনবাসীর জীবন জীবিকায়। এমন সংকট থেকে স্থানীয়দের বাঁচাতে সেন্ট মার্টিনে 2 মাসের বদলে 5 মাস পর্যটক চান পর্যটন ব্যবসায়ীরা। দৈনিক 2000 পর্যটক অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বলে অভিযোগ তাদের। প্রবাল দ্বীপ নারিকেল জিঞ্জিরা, এই দ্বীপের মানুষের জীবিকা পুরোটাই পর্যটন নির্ভর। পর্যটকের আশায় গড়ে তোলা হয়েছে অসংখ্য রিসোর্ট ও কটেজ। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেওয়া পর্যটক সীমিতকরণ ও সময় নির্ধারণের সিদ্ধান্ত নেতিবাচক করে তুলেছে নারিকেল জিঞ্জিরার মানুষদের। সেন্ট মার্টিনের ভৌগোলিক নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা। সরকারের সিদ্ধান্তের সংকটে পর্যটন ব্যবসা, যার উপর নির্ভরশীল স্থানীয়রা। পর্যটক সীমিত করে দিছে। 2000 পর্যটক যারা শিপ টিকিট বিক্রি করে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এইভাবে একটা এই জিনিসটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। সন্দেহে আমরা হতাশায় আছি, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। স্টাফ ম্যানেজমেন্ট কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে এটা এখন আমাদের চিন্তার বিষয়। 2 মাসের আয়ে 10 মাস চলা অসম্ভব। অসংখ্য হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলেও সীমিত হওয়ায় পর্যটক পাচ্ছে না অনেকেই। 10 মাস একেবারে পুরো সেন্ট মার্টিন লকডাউন ছিল, কিন্তু এই 10 মাসে পুরো সেন্ট মার্টিন দ্বীপে নীরব একটা দুর্ভিক্ষ চলেছে। বিচ এরিয়ার রিসোর্টগুলো ছাড়া কিন্তু গ্রাম ভেতরের যে রিসোর্টগুলো একেবারেই বন্ধ। বঙ্গোপসাগরের অনন্য এক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কেবলমাত্র পর্যটন শিল্পের উপর নির্ভর করে এই দ্বীপে গড়ে তোলা হয়েছে প্রায় 200টি রিসোর্ট। ডিবিসি নিউজ ডেস্ক। গেল 10 বছরের মধ্যে এবার সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের হার। স্থবির দেশি বিদেশি বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতি এখন গভীর সংকটে আছে। শনিবার সংবাদ সম্মেলনে এমন উদ্বেগের কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটি মনে করে নতুন বিনিয়োগ এনে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কৌশলী হওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
চলতি অর্থবছরের ৫ মাস পেরিয়ে গেলেও নির্ধারিত লক্ষ্যের চেয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৪,৫০০ কোটি টাকা কম। এমন বাস্তবতার পরও সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সিপিডি মনে করে রাজস্ব আয়ের লক্ষ্য বৃদ্ধির পরিকল্পনা বাস্তবসম্মত নয়। ৫৫,০০০ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে। এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। গবেষণা সংস্থাটি বলছে সরকারি বেসরকারি উভয় বিনিয়োগেই এখন স্থবিরতা চলছে। এডিপি বাস্তবায়নের হার গেল ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। আশঙ্কাজনক হারে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। জুলাই সেপ্টেম্বর মাসের যদি আমরা দেখি যে এডিপি বাস্তবায়নের হার ১১.৫%, যেটা কিনা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন, এবং প্রথম ৩ মাসে এটা বাজেটের মাত্র ৪.৬% হয়েছে। এ সময় জিনিসপত্রের চড়া দামের সমালোচনা করে গবেষকরা বলেন, কেবল সুদের হার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য তাগিদ দেয়া হয় বাজারে কড়া নজরদারির। সুদের হার বাড়িয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বাজারে যে মজুদদারি আছে সেটাকে কঠোরভাবে দমন করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, খোলা বাজারে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি আরও বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সমালোচনা করেন গবেষকরা। সরকার বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার পথেই হাঁটছে বলে শঙ্কাও জানান তারা। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। তবে সব শঙ্কা কাটিয়ে অর্থনীতিকে আবারও গতিশীল করতে দ্রুত রাজনৈতিক সরকারের সুচিন্তিত পদক্ষেপ দরকার বলে মনে করে সিপিডি। স্পষ্টতার জন্য এটা দরকার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। গত 2 সপ্তাহে চলমান বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত 78 জন। গ্রেফতার করা হয়েছে 2600 জনেরও বেশি বিক্ষোভকারীকে। বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। গত 28শে ডিসেম্বর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা একদিকে বিশাল জনসমাগম ও পরিবর্তনের আশার কথা বলছেন, অন্যদিকে হাসপাতালগুলোতে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা উঠে আসছে। এদিকে সরকারি সিদ্ধান্তে আরোপ করা ইন্টারনেট ব্ল্যাকআউট এখনও অব্যাহত রয়েছে বলেও জানায় পর্যবেক্ষক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন। সিরিয়ায় আবারও বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে দেশটির পালমিরা শহরে প্রাণঘাতী হামলায় 2 মার্কিন সেনা ও 1 বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটিতে ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে এই হামলা চালানো হয়। এ সময় সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। এই হামলা অংশীদার বাহিনীর সঙ্গে যৌথভাবে চালানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। এর আগে গত 19শে ডিসেম্বর অপারেশন হকআই স্ট্রাইকের আওতার প্রথম দফায় সিরিয়ায় বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় মধ্য সিরিয়ায় আইএসের অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার সহ 70টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। সেই অভিযানে আইএসের অন্তত 25 জন যোদ্ধাকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।